আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আমরা গত সপ্তাহের ঘটে যাওয়া যত ধরনের খেলা এবং তার অ্যানালিসিস নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি একটু সংক্ষেপে জানিয়ে দিতে চাই আজকে কোন কোন বিষয় আমরা কভার করছি। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে, যেটা শেষ হয়েছে অলরেডি। আমরা দেখেছি 3-1 ইন্ডিয়া সিরিজটা জিতেছে, এটা নিয়ে আমরা কথা 2-1। এছাড়া আমরা কথা বলবো অ্যাশেজ নিয়ে, নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে, এবং IL-T20 তো আছেই, এবং NCL নিয়ে আমরা একটা ছোটো সামারি করব। শুরুতে আপনার কাছে জানতে চাওয়া যে আমরা ইন্ডিয়ার আধিপত্য কিন্তু ওয়ানডে সিরিজে আবার দেখতে পেয়েছি। এর আগে আমরা দেখেছি টেস্ট সিরিজে মানে খুব নাজেহালভাবে হেরেছে ইন্ডিয়া, যেটা আসলে আপনি যেটা বলছিলেন লাস্ট আমরা এপিসোডেও কথা বলছিলাম যে টানা মনে কনজিকিউটিভ 6টা টেস্ট। এরপরে ওয়ানডেতে আবার কোহলি দৌরত্বে আমরা দেখেছি যে তাদের ওয়ানডে সিরিজটা জিততে, এবং 2-1 সিরিজ জিতেছে। ওভারঅল ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে যদি আপনার কাছে জানতে চাওয়া হয়। দেখেন, একটা মজার বিষয়, সাউথ আফ্রিকা সাবকন্টিনেন্টে লাস্ট যে দুটো ওডিআই সিরিজ খেললো, একটা পাকিস্তানের বিরুদ্ধে এবং একটা ইন্ডিয়ার বিরুদ্ধে, তিনটা মোট 6টা ম্যাচ খেলা হয়েছে। মজার বিষয় হচ্ছে 6টা ম্যাচের 6টাতেই যে টিম চেস করেছে তারা আসলে ম্যাচটা জিতেছে, শুধুমাত্র প্রথম ওয়ানডেটা বাদে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার। তো চেসিং এখানে কিন্তু আসলে খুব মানে ভাইটাল একটা রোল প্লে করেছে। যেই টিম চেস করেছে তাদের জন্য ম্যাচটা বের করে আনা ইজিয়ার হয়েছে, এবং লাস্ট ওডিআইতে টসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছে। ইন্ডিয়ার কিন্তু একটা রেকর্ড হয়েছে যে তারা অ্যাপ্রক্সিমেটলি ওদের টানা 20টা বা 21টা ম্যাচ টস হেরেছে, লাস্টে এসে জিতেছে। হ্যাঁ, তো এটা খুবই ক্রুশাল ছিল। দ্য মোমেন্ট ইন্ডিয়া ওন দ্য টস, ওই মুহূর্তে থেকে কিন্তু তারা ম্যাচের জন্য ফেভারিটস হয়ে গিয়েছে। এবং সাউথ আফ্রিকার ক্ষেত্রে একটা দুঃখের বিষয় ছিল যে টনি ডিজর্জি এবং নান্দ্রে বার্গার দুইজন প্লেয়ার লাস্ট ম্যাচ থেকে ইনজুর্ড হয়, তারা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচটা খেলতে পারেনি। তো টনি ডিজর্জি কিন্তু আপনার মিডল অর্ডারে বেশ কার্যকরী একজন, একটা ভালো একটা কানেক্টিং ব্রিজের মতো ছিল। কারণ আপনি সাউথ আফ্রিকার এই ব্যাটিং লাইনআপটা দেখবেন, কিছু খুবই আক্রমণাত্মক ব্যাটার রয়েছেন মিডল অর্ডারসে, আবার লোয়ার ডাউন দি অর্ডার আপনার মার্ক ইয়ানসেন এবং বশ, তারাও লং হ্যান্ডেলে ব্যাট করতে পারে। আবার ওপরের দিকে ডেওয়াল ব্রিভিস রয়েছেন। তো এই দুই জাতীয় ব্যাটসম্যানদের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে টনি ডিজর্জি কিন্তু খুবই ভালো একজন ব্যাটার হতে পারতেন, এবং উনি কিন্তু সেকেন্ড ওডিআইতেও তার স্বাক্ষর রেখেছেন। তো আসলে এই জায়গাটা ইন্ডিয়াকে একটা এজ দিয়েছে বলতে পারি। আমি সুনীল গাভাস্কারের একটা কোট আপনার কাছে জানতে চাইবো, তার আগে একটু জানতে চাই KL রাহুলের ক্যাপ্টেন্সি নিয়ে আপনার কাছে কেমন মনে হয়েছে? কারণ রেগুলার ক্যাপ্টেন শুভমান গিল এই ওয়ানডে সিরিজে নেই, সেক্ষেত্রে মানে ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। খুব খারাপ না। সেকেন্ড ওডিআইতে কিছু জায়গায় হয়তো আরও ভালো ডিসিশন উনি মেক করতে পারতেন। এছাড়া ওকে, মানে কিছু ক্ষেত্রে থাকে না, কমেন্ট যদি বলো ওকে, নিদার টু গুড নট টু ব্যাড, বাট ভালো মোটামুটি। ওকে, আমরা সুনীল গাভাস্কার একটা কোট দেখছিলাম যে ভাসিদ রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ যদি দলে থাকেন 500 রানও কোনো দলের জন্য সেফ না। এটা আসলে উনি কি দুইজনের পারফরমেন্স কিংবা দুইজনের বোলিংয়ের এই জায়গাগুলো নিয়ে কথা বলার জন্য বলেছেন? দেখেন, সাউথ আফ্রিকা যে টোটালটা চেস ডাউন করলো ইন্ডিয়ার বিরুদ্ধে সেকেন্ড ওডিআইতে, এটা আসলে খুবই আনলাইকলি ছিল যে এত বড় টোটাল একটা টিম টপকাবে। এবং সাউথ আফ্রিকার বর্তমান যে ওডিআই ব্যাটিং লাইন আপ, এখানে কিন্তু কিছু অভিজ্ঞতারও ঘাটতি রয়েছে। আপনার হেনরি ক্লাসেন, ডেভিড মিলার এরকম ব্যাটাররা কিন্তু আর ওডিআই সেট আপে নেই। তো সেই জায়গায় মোটামুটি একটা অনভিজ্ঞ মিডল অর্ডার আমরা বলতে পারি। সেই মিডল অর্ডার নিয়ে এত বড় একটা রান তাড়া করা, এটা হয়তো ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বলি বা তাদের সমর্থক গোষ্ঠী বলে এটা নিতে পারেনি। এবং সত্যি কথা বলতে গেলে হার্ষিত রানার পারফরমেন্সে কিন্তু আমিও খুব একটা সন্তুষ্ট নই। ওনার বোলিংয়ে ভ্যারিয়েশন আমার কাছে খুবই কম মনে হচ্ছে। খুবই স্লোয়ার বল ডিপেন্ডেন্ট বোলার উনি, স্লোয়ার ডেলিভারিটাই তার বেসিক ভ্যারিয়েশন। এবং যেই জায়গাটা কথা হচ্ছে যে মোহাম্মদ সিরাজের জায়গায় তো আসলে হার্ষিত রানা নিয়মিত খেলছেন। মোহাম্মদ সিরাজের কোনো ইনজুরি ইস্যু রয়েছে কিনা সেটা আমার জানা নেই, বাট ইফ মোহাম্মদ সিরাজ আর আমি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে হার্ষিত রানাকে ইনক্লুড করার কোনো মানে নেই। এখন আমি একটু টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি যে ভাই মোহাম্মদ সিরাজ উনি এত ইফেক্টিভ, হার্ষিত রানা কেন হতে পারছেন না? মোহাম্মদ সিরাজ কিন্তু রিসেন্টলি একটা ডেলিভারি ডেভেলপ করেছে, যেটা আমরা যে ওয়াবেল সিম ডেলিভারি বলে থাকি। তো এই ধরনের ডেলিভারিগুলোতে হয় কি যে ব্যাটসম্যান বলের মুভমেন্টটা প্রেডিক্ট করতে কিছুটা স্ট্রাগল করে, এবং অনেক সময় বোলার
বোলার কিন্তু আসলে নিজেও জানে না যে বলটা পিচ করার পরে কোন দিকে মুভ করবে। কিন্তু আপনি যদি হার্ষিত রানার বোলিং দেখেন, উনি আপরাইট সিমে বল করেন এবং ইনিশিয়ালি নতুন বলের সুইংটা কোন দিকে হবে এটা ব্যাটসম্যান খুব ইজিলি প্রেডিক্ট করতে পারছে। সেই জন্য প্রথম ওডিআই বাদে আপনি দেখবেন না যে হার্ষিত রানা পরের দুটো ওডিআইতে কিন্তু নতুন বলে ব্রেক থ্রু দিতে পারেনি। তো একজন ওপেনিং বোলার যখন বল করবেন তখন কিন্তু নতুন বলে ব্রেক থ্রু দেওয়াটা খুবই কাম্য, সেটা আসলে হার্ষিত রানার কাছ থেকে পাওয়া যাচ্ছে না। ট্যাকটিক্যাল অ্যাসপেক্টে এই জায়গাটা ডিফারেন্স রয়েছে সিরাজের সাথে। আর প্রাসিদ কৃষ্ণার কথা বলে থাকলে উনি আইপিএলে নিয়মিত পারফর্মার, গুজরাট টাইটানের বোলিং লাইন আপে ওয়ান অফ দ্য স্পেয়ার হেডস হচ্ছে প্রাসিদ কৃষ্ণ, এবং আশিস নেহরা কিন্তু ওনার উপর খুব আস্থা রাখেন আইপিএলে যদি বলে থাকি। উনি দ্বিতীয় ওডিআইতে অনেক খরচে ছিলেন, 8 ওভার 2 ওভার বোলিং করে অ্যারাউন্ড 85 রানস কনসিড করেছেন এবং সাউথ আফ্রিকার এই টোটাল চেস ডাউন করার পেছনে এটা একটা বড় অবদান ছিল। প্রাসিদ কৃষ্ণের তরফ থেকে যদি আমরা একটি ইকোনমিক বোলার পেতাম বা ইন্ডিয়া যদি একটা ইকোনমিক স্পেল পেত, সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকা তো ম্যাচটা ক্লোজ ডাউন করতে পারতো না। তো এই জায়গা থেকে সুনীল গাভাস্কারের মন্তব্যটা খুব একটা মানে অযৌক্তিক কিন্তু না। আমরা কোহলির ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই, এই এজে এখনো পর্যন্ত যে মানে টেকনিক্যালি সাউন্ড একজন ব্যাটসম্যান, তারপরে হচ্ছে ওরা যদি আমরা বলি যে আমরা বাংলাদেশের পারস্পরিক থেকে যদি চিন্তা করি ওনার ক্যারিয়ারের শেষের দিকে আমরা যদি ওই এজের কথা বলি, কিন্তু ওনার এখনো পর্যন্ত ব্যাটিং স্টাইল, তারপরে ওনার ডেডিকেশন, ইচ অ্যান্ড এভরি জিনিস টপ নচ। হ্যাঁ, এটা মানে টেকনিক্যালি উনি সাউন্ড দেখে কিন্তু এই বয়সে এসে উনি পারফর্ম করতে পারছেন। আপনি যদি ক্যারিয়ার লম্বা করতে চান আপনাকে অবশ্যই টেকনিক্যালি সাউন্ড হতে হবে লম্বা সময়ের জন্য সার্ভাইভ করতে গেলে। তো এটা বলাই বাহুল্য যে বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যালি সাউন্ড ব্যাটার্স রাইট নাও। আর উইকেট আসলে খুব একটা ভাইটাল রোল প্লে করেছে। 3টা ম্যাচে আপনি দেখেছেন 314 রান বা 300-র কাছাকাছি রান। তো এটা আসলে আরো ইজি হয়েছে বিরাট কোহলির জন্য পারফর্ম করতে। আর মোর ওভার সাউথ আফ্রিকার যে পেস অ্যাটাক ছিল, এখানে বিরাট কোহলিকে ট্রাবল করার মতো পেসার এই দলে ছিল আমার মনে হয়নি আসলে। তো এটা আরেকটা ট্রিগারিং ফ্যাক্টর ছিল বিরাট কোহলির এত ভালো পারফর্ম করার পেছনে। আমরা রিসেন্টলি মোহাম্মদ শামির একটা ইন্টারভিউতে কথা শুনছিলাম যে সে ফিট আছে কিন্তু ইন্ডিয়া টিম তাকে আসলে ইনক্লুশন করছে না। তো আপনি যেটা বলছিলেন যে মোহাম্মদ শামি কিংবা হচ্ছে সিরাজের কথা বলছিলেন যে তারা যদি অ্যাভেলেবেল থাকে হার্ষিত রানার জায়গাটা হয় না আর কি, এটা কি আসলেই সত্যি? দেখেন, মোহাম্মদ সিরাজের কথা তো আমি আগেই বলেছি, আর মোহাম্মদ শামির কিন্তু রিভার্স সুইংটা খুব ভালো। আর এখনকার যে নতুন নিয়মটা এসেছে যে 35 ওভারের পর থেকে পুরোনো দুটো বলের যে কোনো একটা বল দিয়ে আপনি বাকি 15 ওভার কন্টিনিউ করতে পারবেন, তো সেই ক্ষেত্রে রিভার্স সুইং এর অ্যাসপেক্ট আরো জোরালো হচ্ছে। তো মোহাম্মদ শামি যেই ক্ষেত্রে পার্টনারশিপ গুলো ভাঙা দরকার মিডল ওভারসে, যেটা সেকেন্ড টি মানে ওডিআইতে ইন্ডিয়ান বোলারসরা স্ট্রাগল করেছেন, পার্টিকুলারলি ব্রিটস্কা এবং ডিওয়াল ব্রিভিসের যেই পার্টনারশিপটা গ্রো করছিল, ওখানে যদি মোহাম্মদ শামি থাকতেন এবং রিভার্স সুইং অ্যাভেলেবেল কিছুটা হতো, আমার মনে হয় পার্টনারশিপটা উনি ব্রেক করতে সমর্থ হতেন। একমাত্র এই পুরাটা সিরিজ জুড়ে ইন্ডিয়ান বোলিং লাইনআপে শুধুমাত্র কুলদীপ যাদব, যার উপর টিম ম্যানেজমেন্ট ভরসা করেছে আসলে যে মিড ওভারসে উইকেট দিবেন। আর বর্তমান সময়ে একটা বিষয় আমি দেখছি যে ফিঙ্গার স্পিনার ওডিআই ক্রিকেটে খুব একটা বেশি ইফেক্টিভ আর থাকছেন না। আপনি রবীন্দ্র জাদেজার কথা বলেন, হ্যাঁ, আপনি ওয়াশিংটন সুন্দরের কথা বলেন, উনি তো লাস্ট ম্যাচে ড্রপটি হলেন বোলিং ইনএফেক্টিভ হওয়ার জন্য। আমাদের মেহেদী হাসান মিরাজও কিন্তু স্ট্রাগল করছে। সো দিনটা আসলে আসছে আপনার রিস্ট স্পিনারদের জন্য। তো কুলদীপ যাদব তার জায়গা থেকে পারফর্ম করেছেন এবং যদি মোহাম্মদ শামি থাকতেন দ্বিতীয় ওডিআইতে হয়তো রেজাল্টটা অন্য কিছু হতে পারতো। আমরা এবার একটু আপনার সঙ্গে কথা বলতে চাই অ্যাশেজ নিয়ে। অ্যাশেজের 2টা টেস্ট আমরা দেখেছি এবং যদি বলি যে এটা কাইন্ড অফ 4 দিনের ম্যাচ 3 দিনের ম্যাচও বলা যায়, যে টেস্টের মতো 5 দিনের ম্যাচেরই কিছুই নেই। 2টাতেই খুব শর্টার ভার্সনে হচ্ছে টেস্টটা শেষ হয়েছে এবং আমরা 2-0-তে অস্ট্রেলিয়াকে এগিয়ে যেতে দেখেছি আপনার কাছে। এবং মানে মিরাকেল একটা জিনিস, 2টা টেস্টে 8 উইকেটে জয় অস্ট্রেলিয়ার, মানে অনেকটা মিল আর কি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে ইংল্যান্ড দাঁড়াতেই পারছে না অস্ট্রেলিয়ার সামনে? ইংল্যান্ডের যে ব্যাটিং অ্যাপ্রোচটা আমরা রিসেন্ট টাইমে টেস্ট ক্রিকেটে দেখছি, তাতে অস্ট্রেলিয়াতে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এই ধরনের অ্যাপ্রোচ অ্যাডপ্ট করে সাফল্য পাওয়াটা একটু মুশকিলের বিষয়। তারপরও আপনি যদি ইংল্যান্ডের সেকেন্ড ইনিংস ব্যাটিংটা দেখেন, বেন স্টোকস এবং উইল জ্যাক্সের মধ্যে কিন্তু একটা পার্টনারশিপ গ্রো করছিল। এই পার্টনারশিপটা যদি আর
মানে 50 রান বাড়তি করে দিতে পারতো, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে কিছুটা হলে টাফ টাইম ইংল্যান্ড দিতে পারতো, দেওয়া যেতে পারতো। হ্যাঁ। কিন্তু এই জায়গায় একটা ইমপ্রেসিভ বিষয়, আমরা ধরেন যখন বেশ কিছুদিন আগে ফেরত যাই, চামিন্দা ভাসের স্পেলের কথা আমাদের মনে আছে, আমাদের সৈয়দ রাসেল ছোটখাটো মানে সুইং এর উপর নির্ভর করে যারা বোলিং করে থাকেন, উইকেট কিপার সামনে এসে কিপিং করার কিন্তু একটা টেন্ডেন্সি আমরা সেই সময় দেখতাম। কুমার সাঙ্গাকারা অসংখ্য ডিসমিসাল রয়েছে চামিন্দা ভাসের ডেলিভারিতে, উনি শর্ট কিপিং করা বা উইকেটের একদম কাছে এসে কিপিং করে এই সাফল্যটা আনতে পেরেছেন। এবং এই টেস্টে কিন্তু আমরা দেখেছি যে অ্যালেক্স কেয়ারি কিন্তু উইকেটের সামনে এসে কিপিং করেছেন। এটা করার মূল কারণটা কি, মাইকেল নেসের, যিনি অস্ট্রেলিয়ার এই টিমে নতুন ইনক্লুশন ছিল এই টেস্ট ম্যাচে, উনি কিন্তু খুব দ্রুত গতির বোলার না, এবং টুকটাক মুভমেন্ট বেসড বোলিং উনি করে থাকেন। তাতে হয় কি যে কিপার যদি পেছনে থাকে, ব্যাটসম্যান ক্রিজ থেকে বের হয়ে কিছুটা সামনে এসে বলটা ফেস করেন, তাতে হয় কি ছোটখাটো যে মুভমেন্টটা থাকে সেটাকে অনেকটা নেগোশিয়েট করা ইজি হয় বা নিউট্রালাইজ হয়ে যায় মুভমেন্টটা। তা উইকেট কিপার যখন আপনার সামনে চলে আসবে তখন ব্যাটসম্যান কিন্তু বাধ্য থাকেন যে ক্রিজে থেকে খেলতে, সেক্ষেত্রে বোলার তার মুভমেন্টটা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারেন এবং নিক হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। বা ব্যাটসম্যান যদি বড় শটও খেলতে চান, পুরাটা সুইং বা মুভমেন্টের এগেইনস্টে খেলতে হবে। এটা আমি একটু পুরানো একটা রেফারেন্সের কথা বলি বীরেন্দর সেহবাগকে সৈয়দ রাসেল একটা ওডিআইতে ডিসমিসড করেছিলেন, পরপর 3টা বলে 3টা 4 মারার পরে উইকেট কিপার আসলে সামনে চলে আসেন, মুশফিকুর রহিম সামনে চলে আসেন। উনি ওই ওভারের শুরু থেকেই ছিলেন সামনে, কিন্তু আলটিমেটলি আসলে বীরেন্দর সেহবাগকে কিন্তু ডিসমিস করা হয় বা সমর্থ হন, কারণ পুরোটা সুইং এর এগেইনস্টে তাকে নেগোশিয়েট করতে হয়েছে। তো উইল জ্যাক্সের যে ডিসমিসালটা আসলে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, সেখানে কিন্তু আমরা একই মানে পদ্ধতি অবলম্বন করতে দেখেছি। অ্যালেক্স কেরি উইকেটের সামনে ছিলেন, বল মুভ করছিল, এবং যেহেতু এটা টেস্ট ম্যাচ, সেভাগে একটা ওডিআই ম্যাচ ছিল, সেহেতু ওখানে আক্রমণাত্মক শট খেলেছিলেন উনি, কিন্তু বিং আ টেস্ট ম্যাচ উইল জ্যাক্স ডিফেন্ড করার চেষ্টা করেছেন, বলটার মুভমেন্ট ছিল এবং স্টিভ স্মিথ একটা দুর্দান্ত ক্যাচ নেন। এখানে কিন্তু যারা ইয়াংস্টার রয়েছেন, তারা যারা ক্রিকেটে নিজেদের কেরিয়ার গড়তে চাচ্ছেন, স্লিপে কিভাবে ক্যাচিং এ শার্প হতে হয়, স্টিভ স্মিথ কিন্তু একটা খুব ভালো ডেমনস্ট্রেশন এখানে দেখিয়েছেন। তো অল ইন অল এই মানে মেজারটা যে অস্ট্রেলিয়া গ্রহণ করেছে যখন পার্টনারশিপটা গ্রো করছিল ইংল্যান্ডের, এটাই আমার মনে হয় যে সেকেন্ড ইনিংস আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আমি একটু বলতে চাই যে ইংল্যান্ডের যদি আপনি ফাস্ট বোলিং অ্যাটাকটা দেখেন, এটা খুব বেশি গতি নির্ভর, এবং আপনি যদি গাস হাটকিনসনের কথা বলেন, ব্রাইডন কার্সের কথা বলেন, জফরা আর্চারের কথা বলেন, তারা খুবই গতির উপর নির্ভর করে বল করেছেন এবং অনেকটা শর্ট অফ দ্য লেন্থ বোলিং করে ব্যাটারদের ট্রাবল দেওয়ার চেষ্টা করেছেন পুরোটা টেস্ট ম্যাচ জুড়ে। হোয়ারাজ অস্ট্রেলিয়ার আপনি ডগেটের কথা বলেন, নেসারের কথা বলেন, তারা কিন্তু মুভমেন্টের উপর আস্থা রেখেছে। আবার পক্ষান্তরে মিচেল স্টার্ক রয়েছেন, যিনি একটু দ্রুত গতিতে বল করে থাকেন। সো অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকে ভ্যারিয়েশনটা একটু বেশি মনে হচ্ছে, হোয়ারাজ ইংল্যান্ডের অ্যাটাকটা কোয়ালিটি অ্যাটাক, বাট এখানে ভ্যারিয়েশন আমার মনে হয় কিছুটা কমতি রয়েছে। আপনার কাছে সাজেশন মানে কি মনে হচ্ছে যে আসলে এই জিনিসগুলোতে ইমপ্রুভ করলে হয়তো থার্ড টেস্টে তারা ব্যাক করতে পারে? ওভারনাইট ইমপ্রুভ করা মুশকিল। যেটা করতে পারে ইংল্যান্ড, ম্যাচটাকে ডিপ নেওয়ার চেষ্টা করা, কারণ টেস্ট ম্যাচ হচ্ছে সেশন বাই সেশন খেলা। কোনো একটা সেশন যদি অস্ট্রেলিয়া খুব খারাপ করে, সেক্ষেত্রে ইংল্যান্ড ম্যাচে আসবে। তো আমার মনে হয় এই পদ্ধতিগুলো সামনের টেস্ট ম্যাচ থেকে তারা অবলম্বন করতে পারে, যে ম্যাচটাকে যত বেশি লম্বা করা যায়, 4th ডে বা 5th ডে শেষ পর্যন্ত যদি নেওয়া যায়, সেক্ষেত্রে ফলাফল যে কোনো একটা কিছু আসতে পারে। বাট স্কোয়াডের যেই সেট আপ বা যে প্যারামিটারগুলো রয়েছে, এটাতে আপনি ওভারনাইট পরিবর্তন করতে পারবেন না। সেই অনুসারে 5টা টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া কিন্তু ফার্ম ফেভারিটস থাকবে। আমরা অ্যাশেজের পরে আবারও একটা টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে যাচ্ছি। ফার্স্ট টেস্ট শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের, এবং কেমার রোজ, জাস্টিন গ্রেভস। আপনার পুরো টেস্টের আগে এনাদের দুইজন সম্পর্কে জানতে চাই। আপনি কি আশা করেছিলেন যে এই দুইজন এরকম ব্যাটিং করবে? না, এটা একদম আশা করিনি, বা কোনো ক্রিকেট বোদ্ধাই হয়তো আশা করবেন না যে 5th ডেতে আপনার টেইল এন্ডার একজন ব্যাটার আর লোয়ার মিডল অর্ডার একজন ব্যাটার, তারা দুজন মিলে 70 ওভারের মতো ব্যাটিং করে ম্যাচটা সেভ করবে। কিন্তু নিউজিল্যান্ডে এরকম ইনিংস কিন্তু আমরা অতীতে দেখেছি। 4th ইনিংস ব্যাটিংয়ে বলি বা ফার্স্ট ইনিংসে বলি, একটা হচ্ছে সাকিব আল হাসান মুশফিকুর রহিমের একটা অনবদ্য জুটি ছিল, এবং সাকিব আল হাসানের দেশের বাইরে একমাত্র ডাবল সেঞ্চুরি, যেটা মুশফিকুর রহিমও ওখানে বেশ বড় একটা ইনিংস খেলেন। ব্রেন্ডন ম্যাককালামের 300 ঊর্ধ্ব একটা ইনিংস রয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের মাটিতে 4th ইনিংসে। আর এই যে এইটা জাস্টিন গ্রিভস এবং কেমার রোচের পার্টনারশিপের কথাটা, তো জাস্টিন গ্রিভসের কথা আমি কেন বলছি, যে উনি যখন ইন্টারন্যাশনাল সার্কিটে নতুন আসলেন, ওনার পোটেনশিয়াল নিয়ে কিন্তু আমরা অনেক প্রেস করছিলাম, যে একজন ট্রু পেস বোলিং অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ হয়তো পেয়েছে, এবং তার স্বাক্ষর উনি রাখলেন। এবং আফসোস, আমার
ইনিংসটা দেখে হয়েছে যে আমাদের দলে এখনো পর্যন্ত ট্রু ফাস্ট বোলিং অলরাউন্ডার আমরা পেলাম না। সত্যি কথা বলতে গেলে এই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরু থেকে অ্যাপার্ট ফ্রম সাকিব আল হাসান আমরা কোনো ট্রু অলরাউন্ডারই পাইনি, সত্যি কথা বলতে গেলে। এবং অলরাউন্ডাররা যে আসলে কত গুরুত্বপূর্ণ সেটার প্রমাণ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসলে রাখতে সমর্থ হলো টেস্ট ম্যাচটা ড্র করার মাধ্যমে। আপনি যদি জাস্টিন গিবসের ব্যাটিং দেখে থাকেন, লেগ সাইডে ফ্লিক শট একদম টপ অর্ডার ব্যাটারদের মতো নিখুঁত করে উনি খেলেছেন। আপনি স্পিনারদের এগেনস্টে দেখবেন যে খুব দ্রুত ওয়েট ট্রান্সফার করা, লেন্থটা ইনিশিয়ালি যদি পিক করতে না পারে সেই ক্ষেত্রে নিজেকে দ্রুত অ্যাডজাস্ট করতে পারে যে অ্যাবিলিটি, সেটা কিন্তু জাস্টিন গিবসের মাধ্যমে আমরা এখানে দেখতে পেয়েছি। আরেকটা বিষয় এটা বলতে হবে আমার যে কিউই বোলারদের আমার 5th ডেতে কিছুটা টায়ার্ড মনে হয়েছে। আপনি ফক্সের কথা বলেন, আপনি জ্যাকব ডাফির কথা বলেন, তাদের বোলিংয়ের গতি পুরনো বলে অ্যারাউন্ড 120 to 125 kph ছিল। তো এই ধরনের বোলিংয়ের ক্ষেত্রে আপনার যদি মোটামুটি ডিসেন্ট একটা টেকনিক থাকে আর উইকেটে যদি খুব বেশি সাহায্য না থাকে, সেক্ষেত্রে কিন্তু সার্ভাইভ করা কিছুটা ইজিয়ার। তো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ডের যে বোলিং অ্যাটাকটা ছিল সেটা কিন্তু আমার কাছে খুব বেশি টপ নচ মনে হয়নি। এই বোলাররা যদি একটু দ্রুত গতির হতেন, যদি 135 থেকে 140 এই গতিতে বল করতে পারতেন, জাস্টিন গিবসের পুল শটগুলো নেগোশিয়েট করার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তারা তাকে বিপদে ফেলতে পারতেন। আমি একটু অ্যাশেজের রেফারেন্সটা একটু আসছি। জফরা আর্চারের ডেলিভারিগুলো বা ব্রাইডন কার্সের ডেলিভারিগুলো অ্যারাউন্ড 140 to 150 kph ছিল। সেই ক্ষেত্রে স্টিভ স্মিথের মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার উনি কিন্তু পুল বা হুক শট নেগোশিয়েট করার ক্ষেত্রে ওনার ফ্রন্ট ফুটের পজিশনটা ঠিক রাখতে পারেননি। পুল শট বা হুক শট খেলার ক্ষেত্রে সবচেয়ে আদর্শ বিষয় হয় যদি আপনার ফ্রন্ট ফুটটা একদম আম্পায়ার বরাবর সোজা থাকে, সেই ক্ষেত্রে শটটা খেলা অনেক ইজিয়ার হয়। আপনি দেখবেন যে স্টিভ স্মিথ সেই প্রয়োজনীয় টাইমটাই বের করতে পারেনি। ফলশ্রুতিতে উইল জ্যাক্স কিন্তু তার একটা দুর্দান্ত ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরাতে সমর্থ হন। তো জাস্টিন গিবসও কিন্তু একই শট খেলতে পেরেছেন খুবই নিখুঁতভাবে, তার ফিট পজিশন ঠিক রেখে, অনলি বিকজ অফ বলের পেসটা কম ছিল উনি নিজেকে অ্যাডজাস্ট করার জন্য এই অ্যাডিশনাল টাইমটা পেয়েছে। তো আমার মনে হয় নিউজিল্যান্ডের বোলারদের ফাস্ট বোলারদের গতি যদি আরেকটু বেশি থাকতো, আমার মনে হয় জাস্টিন গিবসকে আরেকটু টাফ টাইম তারা দিতে সমর্থ হতো। আমি একটু দুজনের ব্যাটিং সম্পর্কে একটু কথা বলি। সেটা হচ্ছে যে গ্রেভস এবং কেমার রোচের কথা যদি বলি, কেমার রোচেরটা একটু মেনশন করতে চাই। 253 বল খেলে মাত্র 58 রান করেছে এবং ওনাদের দুজনের পার্টনারশিপ 410 বলে মাত্র 180 রান। এবং আপনি যেটা বলছিলেন যে অলমোস্ট 70 ওভার প্লাস একটা ব্যাটিং আমরা যদি দুইজনের মধ্যে থেকে। এছাড়া আরেকটা পার্টনারশিপের কথা যদি বলি, 384 বলে 196 রান, যেটা গ্রেভস এবং সেই হোপের মধ্যে। মানে ট্রুলি যদি বলি যে আমি টেস্ট সিরিজের লোয়ার অর্ডার ব্যাটিং দেখি, কারণ কি ওই সময় প্রচুর স্ট্রোক খেলা হয় এবং থাকে না যে কি হচ্ছে প্রতিটা বলেই না এটা এক্সাইটমেন্ট থাকে। সো এটা সেই বাংলাদেশের টেস্ট থেকে বলেন, অন্যদের টেস্ট বলেন, যে কোনো কান্ট্রি টেস্ট, আমি টেস্টের লোয়ার অর্ডার ব্যাটিংটা দেখি। এবং ওই সময় থাকে না যে যত ভালো বোলার হোক না কেন, ওনার আসলে কোনো কারিশমা দেখানোর কিছুই থাকে না। আপনার কাছে যদি বলি ওভারঅল টেস্ট সিরিজ নিয়ে, আপনার কাছে ওয়েস্ট ইন্ডিজের কি পুরনো কিছু ওই আগের ওয়েস্ট ইন্ডিজের কিছু ঝলক কি আপনি আজকে দেখতে পেয়েছেন কিনা? না, তা দেখতে পারিনি, কারণ ওয়েস্ট ইন্ডিজের যদি আমরা পুরনো স্কোয়াডের কথা বলে থাকি, তাদের ফাস্ট বোলিং অ্যাটাকটা দুর্ধর্ষ ছিল। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং অ্যাটাকের সেই ঝলকটা কিন্তু আমরা এখন দেখতে পারি না। কেমার রোচেরও বয়স হয়েছে, আগের সেই গতিটা কিন্তু নেই তার বোলিং। একমাত্র জেইডেন সিলস যদি আমরা বলে থাকি যে দ্রুত গতিতে বল করতে সক্ষম ছিলেন এই স্কোয়াডে। সো বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে না, ওয়েস্ট ইন্ডিজের আগের সেই ঝলক দেখা যায়নি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার ততক্ষণই মনে হচ্ছিল যে যতক্ষণ সেই হোপ উইকেটে ছিলেন অ্যালং উইথ জাস্টিন গিবস, ওয়েস্ট ইন্ডিজের একটা ক্ষীণ আশা রয়েছে ম্যাচটা বাঁচানোর। কিন্তু দ্য মোমেন্ট সেই হোপ গট ডিসমিসড, তারপর কিন্তু আমি আসলে বিলিভ করিনি যে এত দূর ম্যাচ যাবে। একটা উইকেট পড়ে যাওয়ার পরে আমার একজন ক্লোজ ফ্রেন্ড, আমি তখন ড্রাইভ করে একটা জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ তো মেসেঞ্জারে টেক্সট পাঠায় যে ওয়েস্ট ইন্ডিজ কি খেলছে, তুমি কি দেখেছো? তখন কিন্তু খেলা চলছে। তা আমি তখন স্কোর কার্ডটা দেখে খুবই অবাক হই যে আসলে এত লম্বা পার্টনারশিপ, এটা মানে ওয়ান্স ইন আ হোয়াইল হয়, খুব নিয়মিত ঘটনা না, বাট যেটা আসলে ওয়েস্ট ইন্ডিজ করতে সমর্থ হয়েছে তার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাতেই পারি। এটা কি এমনভাবে আমরা বলতে পারি যে আপনি যেটার কথা বলছিলেন যে 5th ডেতে কিংবা 4th ইনিংসে আমরা নিউজিল্যান্ডের মাঠে অনেক কিছু দেখেছি এই টাইপের ইনিংস, দ্যাট মিনস কি আমরা ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোর কথা যদি বলি যে ফার্স্টে 2-3 দিন এটা আসলে বোলিং কিংবা মোটামুটি বোলারদের সহায়ক উইকেট থাকে, এরপর আস্তে ধীরে এটা ব্যাটিং সহায়ক হতে থাকে। এটা এখন বিষয়টা কেমন দেখেন, আমাদের দেশে হয় কি যে প্রথম কয়েকদিন খেলার পরে উইকেটে ফাটল ধরে,
সেই ক্ষেত্রে বলের প্রচুর টান Spinnerদের আসে, একটা ঠিক আছে, বা সহযোগিতা বলটা থেমে আসে। কিন্তু এই নিউজিল্যান্ডের উইকেটগুলোতে বা সাউথ আফ্রিকার উইকেটগুলোতে অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্রথম 1-2 দিন উইকেটে প্রচুর ঘাস থাকে, তো খেলা হতে হতে হয় কি ঘাসটা উঠে যায় আর ফাটলটা আসতে তো আর একটু সময় লাগে। তো সেই জন্য অনেক সময় ডে 4-5-এ যখন টোটাল গ্রাসটা রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে বাউন্সটা অনেক ইভেন হয় বা বল উইকেটে পরপর স্কিড করে না। ওই যে আমি কথাটা বলছিলাম যে ব্যাটসম্যান নিজেকে অ্যাডজাস্ট করার জন্য বাড়তি সময় যেটুকু পাচ্ছে, এটা মিলি সেকেন্ড হতে পারে, ন্যানো সেকেন্ড হতে পারে, এটুকু কিন্তু আসলে ম্যাটার করে যে বাড়তি সময়টুকু পাচ্ছেন উনি নিজের হেড ফিট পজিশন জায়গা মতো নেওয়ার ক্ষেত্রে। সেই জন্য কিন্তু আসলে অনেক সময় ব্যাটার সেট হয়ে গেলে তাকে ডিসমিসটা করা খুব মুশকিল হয়। এই জন্য আমার মনে হয় যে নিউজিল্যান্ডের এই উইকেটগুলোতে কিছু উইকেটগুলোতে যেখানে প্রথম 2 দিন প্রচুর ঘাস থাকে, আপনি দেখবেন প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ কেউই কিন্তু বড় সংগ্রহ করতে পারেনি, কিন্তু আপনি সেকেন্ড ইনিংসে দেখেন নিউজিল্যান্ডও বড় সংগ্রহ করেছে, ওয়েস্ট ইন্ডিজ তো টেস্ট ম্যাচ ড্র করলো। তো আমার মনে হয় ফ্যাক্টরটা এখানেই আসলে যে ঘাস প্রথমে প্রচুর ছিল, লাস্টের দিকে ঘাস একদমই নাই, ব্যাটসম্যানদের সহায়ক হয়েছে। প্রতীক ভাই, IL T20 যেটা আপনি এর আগের এপিসোডে কথা বলছিলেন যে এত স্টার ভরা একটা টুর্নামেন্ট যেখানে আসলে ওয়ার্ল্ডের সব ভালো ভালো ফ্র্যাঞ্চাইজিতে যারা ভালো ভালো প্লেয়ার খেলেন, T20-তে যারা এক্সপার্ট সব কিন্তু এই টুর্নামেন্টে খেলছে। সেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে 3 জন মানুষ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ এখনো কোনো ম্যাচ খেলেন। ইনফ্যাক্ট আমরা বাকি 2 জনের কথা যদি বলি, 2 জনই কিন্তু ম্যাচ খেলেছে এবং এখনো টপ 5 2টা ম্যাচে টপ 5 বোলারদের মধ্যে হচ্ছে 4 উইকেট। যদি আমি বলি, আপনার কাছে কি মনে হয়, আপনি 3 জনের কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? সাকিব আল হাসানের কাছ থেকে লাস্ট ম্যাচে আমি বোলিং আর একটু বেটার পারফরমেন্স আশা করছিলাম। ব্যাটিং উনি 12 বলে 16 রান করেছেন এবং ওনাকে কিন্তু ফোর্সড রিটায়ার্ড হাট করানো হয়, কারণ পোলার্ড তাকে মাঠ থেকে তুলে নেন এবং মজার বিষয়ে উনি এসে দ্বিতীয় বলে ওনার ডিসমিসালটা হয়। তো এখানে আসলে প্রকৃতির বিচার হয়তো কায়রন পোলার্ড কিছুটা পেয়েছেন, আসলে কাকে উনি তুলে নিয়ে নিজে ব্যাটিং এ নেমেছেন। হ্যাঁ, পোলার্ডের তো আগের সেই মানে বিষয়টা নেই, উনি তো এখন কোচিং করেন IPL এ, সো উইকেটে নেমে নিয়মিত হিটিং করা আপনি নিয়মিত খেলার মধ্যে না থাকলে ওভাবে করতে পারবেন না। বাট সাকিব আল হাসান যেটা ভালো করতে পারতেন, বোলিংয়ে উনি টিমের জন্য একটু বেটার ওয়েতে কন্ট্রিবিউট করতে পারতেন। বাট আমি দেখেছি যে লাস্ট ম্যাচে উনি একদমই টার্ন পাননি এবং প্রচুর যে আর্মার ডিপেন্ডেন্ট ডেলিভারিগুলো করেছেন, আপনি যখন উইকেট থেকে টার্ন পাবেন না তখন কিন্তু আর্মারগুলো আপনার ফুটফুল হবে না। এবং প্রথম বলে কিন্তু টম কোলার ক্যাডমোর তার আর্মার ডেলিভারিতে 6 মেরেছেন, কজ উনি অনেকটা প্রেডিক্টেড ছিলেন এই গেমটাতে। তো আমার মনে হয় সাকিব আল হাসান যদি টুর্নামেন্টে ভালো করতে চান, এবং তার কিন্তু মূলত এখানে ফাইট হচ্ছে রাশিদ খানের সাথে, রাশিদ খান আগের ম্যাচে খরচে ছিলেন, তো টুর্নামেন্টে যদি ফার্দার ব্লসম করতে হয় সাকিব আল হাসানকে, তাহলে বলে তার টার্ন আনার বিষয়টাতে একটু ফোকাস করতে হবে। মুস্তাফিজুর রহমান অ্যাজ ইউজুয়াল উনি দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং সত্যি কথা বলতে গেলে একদম প্রথম বারের মুস্তাফিজুর রহমানকে দেখেছি একদম সেরকমই কিন্তু আনপ্লেয়েবল তাকে মনে হচ্ছে। সো দুবাই ক্যাপিটালসের জন্য তো রূপে তাস হতে চলেছে মুস্তাফিজুর রহমান পুরোটা সিজনে। তাসকিন আহমেদের ইনক্লুশন তো হলো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ম্যাচ পাইনি। আপনার কাছে কি মনে হয়? শারজা ওয়ারিয়ার্সে কিছু কোয়ালিটি ফাস্ট বোলার রয়েছে এবং খেলাগুলো যেহেতু শারজাতে হচ্ছে, টিম সাউদি ডোয়েন প্রিটোরিয়াস দুজন আসলে সামনাসামনি মানে বা ডিরেক্টলি চান্স পেয়েছেন, কারণ তারা অনেক বেশি স্লোয়ার বা ভ্যারিয়েশন ডিপেন্ডেন্ট বোলিং করে থাকেন। পাশাপাশি সৌরভ নেত্রাভালকার রয়েছে, উনিও কিন্তু প্রচুর স্লোয়ার করতে পারেন। তো আমার মনে হয় খেলাটা যখন দুবাইতে আসবে অবশ্যই তাসকিন আহমেদ সুযোগ পাবেন। প্রতীক ভাই, আমি সংক্ষেপে NCL সম্পর্কে আপনাকে একটু জানাচ্ছি, আপনার কাছ থেকে একটু সামারাইজ NCL সম্পর্কে জানতে চাই। সেটা হচ্ছে যে টপ পজিশন এখন হোল্ড করছে সিলেট ডিভিশন, এরপরে ময়মনসিংহ এবং রংপুর, যাদেরকে আসলে আমরা খুব বেশি টপ পজিশনে থাকতে দেখি না। এবং একদম বটমে আমরা যদি বলি রাজশাহী এবং ঢাকা মানে একদম লাস্ট স্টেজে আছে। 4 নাম্বার পজিশনে খুলনা এবং 5 নাম্বার পজিশনে চট্টগ্রামকে আমরা দেখছি। আমরা মোস্ট উইকেট টেকারের কথা যদি বলি, সেক্ষেত্রে 7 ম্যাচে 32 উইকেট নিয়ে আমাদের তানভীর ইসলাম, যিনি আসলে ওয়ানডে এবং T20 ঘরানায় খুব পপুলার মানুষ, উনি এবারের NCL এ আসলে টপ এখনো পর্যন্ত উইকেট টেকার। 7 ম্যাচে 27 উইকেট নিয়ে নাইম ইসলাম, যিনি আসলে আমাদের নাইম হাসান, যাকে আমরা নিয়মিত মুখ দেখি টেস্টে। মজার বিষয়টা হচ্ছে 4 ম্যাচে 26 উইকেট নিয়ে মুগ্ধ 3 নাম্বার পজিশনে উঠে এসেছেন। সো ওভারঅল যদি বলি, এটাই হচ্ছে NCL সামারি। আপনার কাছে জানতে চাওয়া, এবার NCL সম্পর্কে কি দেখছেন কিংবা আপনার এক্সপেকটেশন কি ছিল? টপ উইকেট টেকারসে কোনো ফাস্ট বোলার থাকলে আমি আরো বেশি খুশি হতাম, কারণ সেটা ইন্ডিকেট করতো যে কোন ধরনের উইকেটে NCLটা হচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ আমরা দেশের বাইরে যখন টেস্ট ম্যাচ খেলি আমাদের টপ অর্ডার বরাবরই স্ট্রাগল করে, যদিও মানে
এনসিএলে তাদের প্রচুর রান থেকে থাকে, ওটার বেসিসেই তো আসলে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয়। কিন্তু এই কোন ধরনের বোলিং এর বিরুদ্ধে রানটা করা হচ্ছে বা কোন ধরনের উইকেটে রানটা করা হচ্ছে এটা আসলে এক্সপোজড হয় যখন আমরা দেশের মাঠে গিয়ে টেস্ট সিরিজগুলো খেলে থাকি। তো তানভীর ইসলাম ওনার পক্ষ থেকে উনি সর্বোচ্চ যতটুকু করার যেন উনি রেড বল সেটআপে ঢুকতে পারেন সেটা উনি ট্রাই করছেন। নাঈম হাসান বরাবরই পরীক্ষিত বোলার এবং আমি মেহেদী মিরাজের কারণে উনি আসলে ইনক্লুশন হন না। মেহেদী মিরাজের চেয়ে বেটার টেস্ট বোলার নাঈম হাসান আমার মতে, কিন্তু যে ব্যাটিং ক্যাপাবিলিটিটার জন্য আসলে নাঈম হাসানের ক্যারিয়ারটা ভাবে আগাতে পারে। কিন্তু নাঈম হাসানও কিন্তু লোয়ার অর্ডারে কিন্তু ভালো ব্যাট করে থাকে। হ্যাঁ, কিন্তু মেহেদী মিরাজকে তো আমরা টেস্ট ম্যাচে একদম পিওর অলরাউন্ডার হিসেবে দেখে থাকি। সো এই জন্য নাঈম হাসানের সুযোগটা ভাবে হয়ে থাকছে না, এবং তারা তো লাইক টু লাইক বোলার, দুজনেই রাইট আর্ম অফ স্পিন বোলার। সো সেই ক্ষেত্রে সবসময় সুযোগটা হয় না নাঈম হাসানের। কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধ নতুন একজন ফাস্ট বোলার আমাদের সেটআপে রয়েছে বা বেঞ্চে রয়েছে, এটা একটা গুড সাইন। ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্ট যেটা যে আশিকুর রহমান শিবলি আমার খুবই পছন্দের ব্যাটার, উনি গত সপ্তাহে টপ 3-তে ছিলেন, এই উইকে উনি নেমে গেছেন। তো আশা করি যে এনসিএল এর আরো যে কয়টা রাউন্ড বাকি রয়েছে উনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আবার টপ 3 রান স্কোরারে ফেরত আসবেন। এবং মার্শাল আইয়ুব ওনার ব্যাপারে আসলে বলতেই হয়, অনেকদিন ধরে ন্যাশনাল সেটআপের বাইরে থাকা প্লেয়ার, বাট এনসিএল আসলে উনি নিজের যাচ্ছেন এবং এটা সবসময় কিন্তু আমি বলে আসছি যে তুষার ইমরান এনসিএল এ নিয়মিত রান করা সত্ত্বেও তাকে কিন্তু টেস্ট দলে পরবর্তী তার কখনো রিকল করা হয়নি। নাঈম ইসলামের কথা বলে থাকি, একই রকম অভাগা হয়তো মার্শাল আইয়ুব, ওনারা কিন্তু আসলে ট্রু টেস্ট প্লেয়ার। এবং আমরা যে বর্তমান সময় টেস্ট ব্যাটিং এ দেখি যে কাম অ্যান্ড কম্পোজ একটা নেচারের অভাব, আমার মনে হয় এই ধরনের ব্যাটারদেরকে যদি সুযোগ দেওয়া হতো আমাদের টেস্ট ক্রিকেটে কিছুটা উন্নতি হয়তো হলেও হতে পারতো। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে খেলার যত আলোচনা এবং অ্যানালাইসিস নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।